তো আমরা প্রথমে এভাবে ক্যাচ করলাম, ঠিক আছে, এই যে আমি ধরে রাখলাম, হ্যাঁ, এই যে দেখেন তৌফিক ভাই, আমি রক্তনালীটাকে এভাবে ধরলাম, তাই না, ধরে এখানে এখানে আরেকটা দিলাম, তবে মাঝখান থেকে কেটে আনলাম। যদি কোনো কারণে এটা স্লিপ করে যায় তখন কিন্তু কলকল কলকল করে রক্ত চলে আসবে। আপনারা খেয়াল করছেন আমরা একটি পাইপ এখানে সংযোগ রেখেছি এবং এখানে একটি ব্যাগ আছে, এটির নাম হচ্ছে রমো ব্যাগ। এখানে একটি নেগেটিভ প্রেশার আছে, হ্যাঁ, এই নেগেটিভ প্রেশারের ফলে গলার সামনে ফোলা যদি কেউ লক্ষ্য করে, এটা কিন্তু একটি দুশ্চিন্তার বিষয়। অনেকেই প্রথমেই ভয় পেয়ে যায় আমার কি আবার ক্যান্সার হয়ে গেল কিনা। গলার সামনে ফোলা কি কারণে হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই ভিউয়ার্স। তবে তার আগে একটি বাস্তব রোগী আপনাকে দেখাই। তার গলার সামনে কিন্তু একটি ফোলা লক্ষ্য করা যাচ্ছে। তো এই ফোলাটা তৌফিক ভাই আপনি কবে থেকে খেয়াল করছেন? স্যার, আমি অনুভব করছি হয়তো 7-8 মাস আগে থেকে। সমস্যা হলেও আমি বুঝতে পারতাম না। আচ্ছা আচ্ছা। তারপরে হঠাৎ করে 7 মাস আগে যখন আমি একটা ট্যাবলেট খেয়েছিলাম, হ্যাঁ, তো খাওয়ার পরে আমার মনে হলো যে ট্যাবলেটটা অনেকক্ষণ যাবত আটকে আছে এখানে, মানে যাচ্ছে না, পাসিং হচ্ছে না। তারপরে দ্বিতীয় অথবা তৃতীয় দিন সম্ভবত আমি ডাক্তারের কাছে যাই, তো সেখানে আমাকে আল্ট্রাসাউন্ড করে নেক করার পরে উনি আমাকে বলে যে আপনার লেফট থাইরয়েডের উপরে একটা টিউমারের মতো আছে। আচ্ছা আচ্ছা। তখন উনি আমাকে রেফার করে অন্য একটা হসপিটালে, এটা দেশের বাইরে, কুয়েতের কথা। তো ওখান থেকে আমাকে বলে যে আপনাকে এটা সার্জারি করতে হবে। তারপরে আমি স্যার দেশে চলে আসি। আসলে সুদূর কুয়েত থেকে ভাই ছুটে এসেছেন তৌফিক ভাই, কারণ তিনি হয়তোবা আগে আমাকে দেখেছেন, আমার ভিডিও দেখেছেন, তার বাবার চিকিৎসা করিয়েছেন, সেখান থেকে আমার প্রতি তার একটি আস্থা তৈরি হয়েছে, তাই জি। আস্থার জায়গা মানুষ খুঁজে সবসময়। এই যে গোটাটা নিচ থেকে উপর দিকে উঠছে, এটা আমি একটি সারফেস মার্কিং করেছি। এটাকে বলা হয় থাইরয়েড গ্ল্যান্ডের সারফেস মার্কিং। দেখতে অনেকটা প্রজাপতির মতন, দুটি লোব রয়েছে, রাইট লোব, লেফট লোব। তার লেফট লোবে মূলত গোটা বাসা বেঁধেছে। এই গোটাটা আমরা কিভাবে বুঝলাম? ঢোক গেলার সাথে সাথে নিচ থেকে উপর দিকে ওঠে। তো আপনার ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার একটা লোবেই সীমিত রয়েছে বা সীমাবদ্ধ রয়েছে, লেফট লোবে। আমরা যখন ফাইনাল অ্যাসপিরেশন সাইটোলজি করলাম, আমরা খেয়াল করলাম যে এটার মধ্যে কোনো ক্যান্সারের আলামত নেই। এটি একটি নোডুলার গয়টার বা কলয়েড গয়টার। যেহেতু আপনার এক পাশে রয়েছে একটি লোবে এটি ইনভলভ রয়েছে, যে কারণে আমরা হেমি থাইরয়েডেক্টমি করবো আজকে। আমাদের আজকের প্ল্যান হচ্ছে হেমি থাইরয়েডেক্টমি আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া। ভিউয়ার্স খেয়াল করুন, আমি কয়েকটি স্ট্রাকচারস এখানে মার্ক করে রেখেছি। থাইরয়েড গ্ল্যান্ডের তলদেশে দুটো দুটো করে 4টি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, সুপিরিয়র প্যারাথাইরয়েড, ইনফিরিয়র প্যারাথাইরয়েড, সুপিরিয়র প্যারাথাইরয়েড, ইনফিরিয়র প্যারাথাইরয়েড। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো কিন্তু মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, যেটা আমাদের মানব শরীরে ক্যালসিয়ামটাকে রেগুলেট করছে, যেটা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয়। কোনো কারণে অপারেশন করতে যেয়ে যদি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ইনজুরি হয়, মিসিং হয়, কাটা পড়ে যায় এবং সেটা যদি নজরদারিতে রাখা না যায়, সেক্ষেত্রে কিন্তু রোগীদের আবার অনেক জটিলতা তৈরি হতে পারে। আমরা যে কথা বলছি তৌফিক ভাই, এই যে আপনি কথা বলছেন, আপনার শর্টটা, ভয়েসটা নিয়ন্ত্রণ করছে ভোকাল কর্ড, আর সেই ভোকাল কর্ড আবার দুটি নার্ভ দ্বারা নিয়ন্ত্রিত, যেটি নাম হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই নার্ভটা যেহেতু থাইরয়েড গ্ল্যান্ডের তলদেশ দিয়ে যাচ্ছে এবং খুবই সেন্সিটিভ, খুবই সূক্ষ্ম, থিন, তো সেটাকে যদি কোনো কারণে এই অপারেশনের সময় মিসিং হয়ে যায়, কাটা পড়ে যায়, এখানে কোনো ইনজুরি হয়, সেক্ষেত্রে কিন্তু ভয়েসের সাময়িক পরিবর্তন হতে পারে। তো সেটাকে আমাদের ওভারকাম করার জন্য দক্ষতার সাথে সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং সংরক্ষণ করে আসতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হয়তো অনেকে জানে না, এই যে কেন আমরা এই ধরনের অপারেশন করার সময় রক্ত জোগাড় করে রাখতে বলি, বলেন তো দেখি। আপনাকে বলা হয়েছে না? জি স্যার। এই থাইরয়েড গ্ল্যান্ডের সুপিরিয়র থাইরয়েড ভেসেলস আছে, ইনফিরিয়র থাইরয়েড ভেসেলস সহ অনেক শাখা প্রশাখা আছে। তো তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আপার পোলে সুপিরিয়র থাইরয়েড আর্টারি থাকে। তো এটা একটি মেইন ধমনী, এটাকে আমাদের প্রথমে লাইগেট করতে হয়। লাইগেট মানে বাধা, ঠিক আছে? আর্টারি ফোরসেপ দিয়ে, লার্জ সাইজ আর্টারি ফোরসেপ দিয়ে আমরা এভাবে ক্যাচ করে রাখি। আমি একটু বুঝাই। ধরুন এই যে এভাবে করে একটি রক্তনালীর ব্রাঞ্চ আসলো, তাই না? তো আমরা এখান থেকে এইভাবে সাপ্লাই দিয়েছে, এটা হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি। তো আমরা প্রথমে এভাবে ক্যাচ করলাম, ঠিক আছে, এই যে আমি ধরে রাখলাম, হ্যাঁ, এই যে দেখেন তৌফিক ভাই, আমি রক্তনালীটাকে এভাবে ধরলাম, তাই না, ধরে এখানে আরেকটা দিলাম, তবে মাঝখান থেকে কেটে আনলাম। যদি কোনো কারণে এটা স্লিপ করে যায় তখন কিন্তু কলকল কলকল করে রক্ত চলে আসবে এবং সেটাকে মুহূর্তের মধ্যে আবার ধরে ফেলতে হবে। যদি আমি মুহূর্তের মধ্যে ধরে ফেলতে না পারি ভাই, একটা ডিজাস্টার হয়ে যাবে। হ্যাঁ,
এখন সেই ডিজাস্টারটা কি, কলকল করে রক্তক্ষরণ হয়ে গেল, অনেকখানি রক্ত লস, জি তখন তো আপনার হাইপোভলিউমিয়া হয়ে যাবে। হয়ে যাবে। তো এইরকম সিচুয়েশনে আমরা সঙ্গে সঙ্গে ব্লাডের এগেইনস্টে ব্লাড রিপ্লেস করলে আর কোনো অসুবিধা নেই। যে একটা বিপদ হতেই পারে, বিপদকে কিভাবে ওভারকাম করতে হবে জি জি সেইটা জানাটা সবচেয়ে বেশি জরুরি, এবং সেই জায়গাটাতে এক্সপার্টাইজেশন না থাকলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই না? সেটা হতে পারে যেমন কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটি বিমানে শুনেছিলাম যে চাকা খসে পড়ে গেছে, তো পাইলট কিন্তু দক্ষতার সাথে ল্যান্ডিং করেছে, এটা তার দক্ষতা কিন্তু। জি জি তো সে ল্যান্ড করলো বলে কিন্তু ওই বিমান দুর্ঘটনার হাত থেকে হয়তো বা রক্ষা পেয়ে গেল। এই যে একটি সার্জারিতে অনেক সময় যে সময় বেশি লাগে, রোগীরা দুশ্চিন্তা করে যে কি হলো কি হলো, ডাক্তার কি শেষ না করে বা সার্জন কি শেষ না করে এসে বলবে যে অপারেশন হয়ে গেছে না, অথবা এখানে কিন্তু বিচলিত হওয়া যাবে না। মনে রাখতে হবে যে সার্জারি চলছে যখন সময় কোনো বিষয় না, সুস্থতা দরকার, সুস্থতা বিষয়, সেফটি দরকার, তাই না? আপনার সেফটির জন্য যদি আমাকে 10 ঘন্টা ধরে ওটির মধ্যে থাকতে হয়, আমি থাকতেই হবে। এই জায়গাটাতে কোনো কম্প্রোমাইজ আমরা করব না, ঠিক আছে না তৌফিক ভাই? তাহলে আপনি কি পুরো বিষয়টা ক্লিয়ার? 100%। আমি চোখ বন্ধ করে, স্যার আপনি যদি আমার পেপারগুলি দেখেন, আমি এই বিষয়টা মিনিমাম 10টা ডাক্তারকে দেখাইছি, বাট আমার গোল একটাই ছিল যে আমি স্যারকে দিয়ে অপারেশন করবো। আমি দেখাই, ঠিক আছে, আমি ইন্ডিয়াতে গেছি, ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়াতে এক ডাক্তারকে দেখাইছি, বাট উনি যাই বলুক আমার মাথার মধ্যে একটাই সেট যে আমি স্যারকে দিয়ে সার্জারিটা করাবো। যাই হোক, আপনার এই আস্থা, আপনার এই সব কিছু যেন বাস্তবে আমি প্রমাণ করতে পারি, সেটাই একমাত্র চাওয়া। আপনার অপারেশন আমরা একদম সফলভাবে শেষ করেছি। মেনি মেনি কংগ্রাচুলেশনস ফর ইউর সাকসেসফুল সার্জারি, ঠিক আছে? এবং আমার পক্ষ থেকে থাকলো একটু উপহার আপনার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার অক্লান্ত পরিশ্রমের কারণে আল্লাহর অশেষ মেহেরবানি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটু আগে যে মানুষটি অপারেশন থিয়েটারে ছিল, এখন সে পোস্ট অপারেটিভ রুম থেকে আমরা তাকে কেবিনে শিফট করেছি। আমার পেশেন্ট মিস্টার তৌফিক, তিনি এখন বসে কথা বলছেন আমার সাথে, এবং তিনি জানালেন আলহামদুলিল্লাহ তিনি ভালো আছেন। এর চাইতে আর সুখের সংবাদ কি হতে পারে? আমরা যে কোনো একটি অপারেশন শেষে পোস্ট অপারেটিভ ফলো আপটা স্ট্রিক্টলি মেনটেন করে থাকি। আপনারা খেয়াল করছেন আমরা একটি পাইপ এখানে সংযোগ রেখেছি, এবং এখানে একটি ব্যাগ আছে, এটির নাম হচ্ছে রমো ব্যাগ। এখানে একটি নেগেটিভ প্রেশার আছে। এই নেগেটিভ প্রেশারের ফলে যে ব্যান্ডেজটি আমরা দিয়েছি, যে আমরা নিচে এবং অপারেটিভ যে জায়গা থেকে যদি কোনো সিক্রেশনস, কোনো উজিং থেকে থাকে, সেটাই পাইপ দিয়ে বের হয়ে ফিল্ডটাকে পুরো ক্লিয়ার রাখবে, ঠিক আছে? এর ফলে কি হবে, আপনার হিলিংসটা খুব দ্রুত হবে, পোস্ট অপারেটিভ ইনফেকশনটা কমে যাবে, যাতে কোনো হেমাটোমা তৈরি না হয়। তো এভাবে করে আমরা মোটামুটি খেয়াল রাখবো। যখন দেখবো যে কোনো কালেকশন নেই, তখন আমরা এটা খুলে ব্যান্ডেজটাকে ছোট করে আমরা পরশুদিন আপনাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেবো। আপনি স্বাভাবিক খাওয়া দাওয়া করতে পারবেন। 4 ঘন্টা পর আপনি প্রথমে একটু পানি খাবেন, তারপরে জুস, এরপর স্যুপ, তারপর সেমি সলিড হিসেবে আমরা জাউ ভাতটাকে আপনার সাজেস্ট করছি। জাউ ভাত খাবেন। আগামীকাল সকাল থেকে একদম স্বাভাবিক খাবার খেতে পারবেন, ঠিক আছে? আর যে স্যাম্পলটা আমরা বের করে এনেছি সেটাকে পরীক্ষাগারে পাঠানো হয়েছে, সেটা রিপোর্ট আসার পর আমরা পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব, ঠিক আছে? তো আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনার জন্য স্যার সবাইকে ধন্যবাদ, টিমকে ধন্যবাদ যে এত সুন্দর করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সো ভিউয়ার্স, আসুন আমরা থাইরয়েড সার্জারি সম্পর্কে জানি, থাইরয়েড রোগ সম্পর্কে জানলে আমরা সচেতন হব, আর এই সচেতনতার পর আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।